ও বন্ধু, ইসলাম যদি আবার বাংলাদেশে ফিরে আসে, আমরা যদি এই দেশে ইসলামটাকে এস্টাবলিশ করতে পারি, বিজয় করতে পারি, আমাদের নেতাগুলা যদি সৎ হয়ে যায়, সোনার বাংলা হতে বেশি দিন লাগবে না। দুইজন মন্ত্রী বাংলাদেশে ছিলেন 15 বছর আগের মন্ত্রণালয়ে, মতিউর রহমান নিজামী, জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আপনার কাছে তাদের পছন্দ নাও হতে পারে, এটা আপনার বিষয়, আমি হাত দিলাম না। ইখতিয়ার আছে আপনার পছন্দ অপছন্দ করার, কিন্তু আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, 5 বছরের টাকা তারা কত টাকা দুর্নীতি করছে? ফখরুদ্দিন মাইনুদ্দিন সরকার আসলো, কত নেতা জেলে নিল, কত জনরে জেলে ঢুকাইলো, বিচারের মুখোমুখি করলো, কিন্তু তাদের 3টা মন্ত্রণালয়ে 5 বছরে 1 টাকা দুর্নীতির অভিযোগ তারা পান নাই। ও দোস্ত, আমাদের নেতারা সব মন্ত্রণালয় যদি এমনে চালাইতো, সত্যি এটা সোনার বাংলাই হতো। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর অনেকগুলো দেশ সফর করার সুযোগ দিয়েছেন। এই অগাস্টে আমি আমেরিকায় ছিলাম 22 দিন, টার্কিতেও গিয়েছি এই কয়দিন আগেই, ইউরোপে গিয়েছি, আরব দেশ, তো অনেকগুলো রাষ্ট্র আল্লাহ দেখার সুযোগ দিয়েছে। পৃথিবীর বিভিন্ন দেশ দেখার সুবাদে আমার অভিজ্ঞতা বলে, সত্যি এ দেশের মাটির মতো উর্বর মাটি পৃথিবীতে খুব একটা নেই। আপনারা দুবাই গেছেন, এমন লোক তো এখানে অভাব নাই। দুবাইতে, কাতারে, সৌদি আরবে একটা গাছ জীবিত রাখতে সকালে পানি দেয়া লাগে, বিকালে আবার পানি দেয়া লাগে। গাছের নিচে পাইপলাইন। আর আমার দেশ আল্লাহ তাআলার কত বড় নিয়ামত, আম খাইয়া আমের বিচি ফেলাইয়া দে, কয়দিন পর নিজে নিজে গাছ হয়ে যায়, ঠিক না? জমিনের উর্বরতা কি! লাউ যখন শক্ত হয় তখন রান্না করে আর খাওয়া যায় না, অথবা যদি এটাকে ফুকে খায় তাহলে আমরা অর্ধেকটা পচা লাউ খাই না, ওই লাউটা ফেলে দেন রাস্তার পাশে। এটা এসে কাকে খাবে? পাখি খাবে। ওই পাখি খাইয়া পায়খানা করলে লাউয়ের বিচি বাইর হয়, ওর পায়খানা থেকে আবার গাছ হইয়া লাউ ধরে। আজীব এক মাটি। এখানে মালয়েশিয়া চাকরি করতে গেছে অনেক লোক এখানে আছে, আমিও আরো 12-14 বছর আগে মালয়েশিয়া গিয়েছি। তারা স্বাধীন হয়েছে আমাদের মাত্র 10 থেকে 12 বছর আগে। ওই মালয়েশিয়া আজকে পৃথিবীর 1 ক্লাস দেশের একটা, উন্নত বিশ্বের একটা দেশ মালয়েশিয়া। রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশাল গগনচুম্বী ভবন দেখলে আপনার মাথা ঘুরবে, কোথায় আসলাম। তাদের দেশে 50 তলা বিল্ডিং যে কয়শ আছে আল্লাহ জানে, আর আমাদের দেশে 50 তলা একটা বিল্ডিংও নাই। টুইন টাওয়ারের সামনে দাঁড়িয়েছিলাম, শখ হলো একটু উপরের তলাটা দেখি, টুপি হাতে নিয়ে দেখেছি মাটিতে যদি পড়ে যায়। তারা এত আগাইতে পারলে আমরা কেন আগালাম না? তাদেরও খনিজ পদার্থ নেই, খনিজ পদার্থ আমাদেরও নেই। মালয়েশিয়া যেমন আমাদেরও তেমন সামান্য সামান্য কিছু আছে। তারা আগাইলো দেশের সম্পদ দিয়া, আর আমরা পিছাইছি দেশের সম্পদ চুরি করার কারণে। মাহাতিরের মতো একজন সৎ নেতা তারা পেয়েছে। আপনারা গুগলে সার্চ দেন, পাবেন যে আমেরিকায় 50টা অঙ্গরাজ্যের মাঝে 30-এর উপরে অঙ্গরাজ্য 3.5-4 মাস 5 মাস বরফের নিচে ঢাকা থাকে, ফল হয় না, ফসল হয় না। সে আমেরিকা পৃথিবীর 1 নাম্বার রাষ্ট্র হইল কেমনে? খনিজ পদার্থ আমেরিকাতেও নাই, বাংলাদেশের মতো খুবই কম তাদের। স্বর্ণের খনি, রূপার খনি, দস্তার খনি, তামার খনি, গ্যাসের খনি, কেরোসিনের খনি আমেরিকাতে নাই। বাংলাদেশে যেমন সামান্য কিছু, ওদেরও সামান্য। 2021 একবার 10 দিনের সফর ছিল আমেরিকাতে, নিউ ইয়র্কে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, সাথে কিছু অঙ্গরাজ্যে প্রোগ্রাম করলাম। 2-3 দিন পরে শীতের কারণে আমার নাকের ভিতরে রক্ত জমে গেছে, সর্দি হলো, টান দিয়া দেখি রক্ত। আমার এক বাংলাদেশি ভাইকে আমি বললাম যে ভাই রে, এত ঠান্ডা শীত থাকেন কেমনে? উনি আমার বলতেছে, হুজুর শীত এখনো আসে নাই,
ডিসেম্বরে থাকলে টের পাবেন শীত কারে কয়। আমি সাথে সাথে বললাম, আল্লাহ যেন আমার এতদিন এখানে না রাখে। বলতেছে, হুজুর 2.5 থেকে 3 ফিট হবে বরফ। আমরা থুতু ফেলে ঘরে আসি, ঘর থেকে গিয়ে দেখি 2 মিনিট পরে থুতু বরফ হয়ে গেছে। মাঝে মাঝে আমাদের গাড়িগুলো বরফের নিচে চলে যায়, ঠান্ডা। আমি বললাম, তাহলে গাছের ফল ফলাদি? বললো, গাছে পাতাও থাকে না, ফল তো দূরে। তুরস্ক তারা তাই বললো, 3.5 থেকে 4 মাস থাকে বরফের নিচে, প্রায় পুরা তুরস্ক। খাবারের অভাব নাই, পৃথিবীর সেরা ধনী, তাদের বড় বড় কোল্ড স্টোরে তারা ফল ফলাদি জমা রাখে। যখন ফসল হয় না, সরকার ভর্তুকি দেয়। আর আমার দেশে ডিম কিনতে হয় 15 টাকা দিয়ে এক একটা। ভর্তুকি দেয় না কেন? আমার দেশে সয়াবিন তেল কিনতে হয় 250 টাকা 1 লিটার, ভর্তুকি দেয় না কেন? আজ থেকে কয়েক মাস আগে পেঁয়াজের দাম হয়ে গেছে 150-200 টাকা 1 কেজি। বাজারে কিনতে গেলে জামাই কান্দে, ঘরে কুটতে গেলে বউ কান্দে, একসাথে কান্দতো সব। পেঁয়াজ নাকি অনেক ঝাঁস, বাজারেও ঝাঁস, দামে ঘরে ঝাঁস, তার গন্ধে। ভর্তুকি যদি দিত, বিদেশ থেকে আনবো আমরা সয়াবিন তেল, বেশি দাম হলে আমাদের কি করার আছে? সরকার বলতো, আমরা অর্ধেক দামে পাবলিককে দেব, আমরা ভর্তুকি দেব, ব্যাংকে টাকা আছে, অসুবিধা কি? কিন্তু ভর্তুকি কোত্থেকে দেবে? ব্যাংক তো তারা নিজেরাই খালি করে বিদেশ টাকা পাঠাইয়া দিছে। এই সুরদেরকে চুরি বন্ধ করতে হলে কোরআনের আইন লাগবে। হাত কাটা শুরু করে দাও, তারের মতো সোজা হয়ে যাবে। যে পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে, অভাবনীয়, অকল্পনীয়। শুধু এসালম গ্রুপ ইসলামী ব্যাংকের 18টি শাখা থেকে টাকা বিদেশে পাঠিয়েছে 80,000 কোটি। সিরিয়াল ব্যাংকগুলোতে 10 লাখ টাকার চেক দেবেন, রিফিউজ করবে, বলে টাকা নাই। আমার প্রিয় ভাই, কেন এমনটা হবে? বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন সোনার বাংলার, কিন্তু 2 থেকে 2.5 বছরের ব্যবধানে তিনি বললেন যে আফসোস, মানুষ পায় স্বর্ণের খনি, উনি পাইছে কি? উনি বলছিলেন, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর। আমি বলি, চোরগুলো আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। ওদেরকে থামাতেই হবে, থামাতেই হবে। ওদেরকে থামানোর জন্য কোরআনের আইনের বিকল্প নাই। আমার প্রিয় ভাইয়ের, আল্লাহর দ্বীনের বিজয় যদি হয়ে যায়, আপনাদেরকে সে স্বপ্ন দেখার অনুরোধ করছি। আমরা 92% আমরা দেখাইয়া দেব সমৃদ্ধির দেশ, শান্তির দেশ, চোর মুক্ত বাংলাদেশ। আমার প্রিয় ভাইয়ের, আপনারা কি চুরির পক্ষে? আপনারা কি চুরির পক্ষে? চোর ধরে হাত কাটা দরকার আছে না নাই? তা আপনি আগে আসেন, আমরা গিয়ে আসি। বিপ্লব হবেই, হবেই, কেউ থামাতে পারবে না। আগস্টের 5 তারিখে আমাদের ছাত্র জনতা বিপ্লবের আশা তৈরি করে দিয়েছে। আমরা আগে ভাবতাম ইসলামী বিপ্লবের জন্য অস্ত্র লাগবে, বিভিন্ন জেহাদের ট্রেনিং লাগবে, ইত্যাদি ইত্যাদি। আমাদেরকে পৃথিবীর কোন দেশ অস্ত্র দিয়ে সাহায্য করবে? চারিদিকে ইন্ডিয়া, অস্ত্র আসবে কিভাবে? ইসলামের পক্ষে লড়াই করতে হলে আফগানিস্তানের মুজাহিদদের মতো বড় বড় এলএমজি লাগবে। পাবো কোথায়? পাবো না, জেহাদও হবে না, দিনও বিজয় হবে না। এই হলো আমাদের ভাবনা। কিন্তু 5 তারিখে আমরা দেখেছি বিনা অস্ত্রেও বিপ্লব হয়। জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 5 তারিখ পর্যন্ত 36 দিন যারা লড়াই করেছে রাস্তা, আমাদের ভাইয়েরা, বাচ্চারা, আমাদের ছেলেরা, বাতিজারা, তাদের হাতে কি স্ট্যান্ড গান ছিল? রাইফেল নিয়ে নামছিল? তারা খালি হাতে নেমেছে, তারা খালি হাতে নেমেছে। অস্ত্র লাগে না বিপ্লবের জন্য, তারা দেখাই দিছে। সেজন্য হিম্মত লাগে আবু সাইদের মতো বুক চিতিয়ে রবার বুলেট নিতে হবে, বুক চিতিয়ে পিস্তলের বুলেট নিতে হবে। মাত্র 2000 শাহাদাতের বিনিময়ে প্রতিষ্ঠিত একটি সরকার যদি দেশ থেকে পালাতে বাধ্য হয়, আমরা দিন কায়েমের জন্য প্রয়োজনে 2 লক্ষ শহীদ হতে রাজি হওয়া লাগবে।
আমরা আমাদের দেশে কোরআনের বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ। অগাস্ট বিপ্লব আমাদের এই সুযোগ দিয়েছে, এবার সুযোগ আছে। দিন বিজয়ের জন্য আসুন, কোরআনের বিজয়ের জন্য কথা বলুন। দিন যদি বিজয় হয়ে যায় তাহলে সিনেমা হলে আরে বাজে সিনেমা চলবে না, আমরা একটি অর্ডারে সিনেমা বন্ধ করে দেব। তাবলীগের ওয়াজ আছে, পীর সাহেবদের ওয়াজ আছে, বক্তাদের আলোচনা আছে, 3.5 লাখ মসজিদের খতিবের জুমার আলোচনা আছে, কিন্তু সিনেমা কি কমেছে না বেড়েছে? জি বাংলা, স্টার জলসা, স্টার প্লাস, সিনে প্লাস, আরো কত কিছু, আমি তো এগুলো চিনি না, জানি না ভালো করে, শুনেছি যা, পত্র পত্রিকায় দেখেছি। এই মোবাইলের ভিতরে সিনেমা হল আছে না নাই? থামাবেন কেমনে? থামানো যাবে না। থামাতে হলে কোরআন বিজয় লাগবে, রাষ্ট্র চাইলে থামাতে একদিনও লাগে না। আকাশ সংস্কৃতি দেশকে শেষ করে দিয়েছে। আপনাদের যুব সমাজের চরিত্র প্রায় ধ্বংস, পারবেন না থামাতে। দিন বিজয় না করলে আগামী প্রজন্মকে কাঁধে রেখে যাবেন। আজকের এই দিনে মাঝে মাঝে ভেবে চোখে পানি চলে আসে, আমার সন্তান কার কাছে রেখে যাব, আমার পরবর্তী প্রজন্ম কার কাছে রেখে যাব। এই মোবাইলের অভিশাপের কারণে যেই চিত্র, যেই ছবি, যেই ভিডিও আমরা বিবাহের আগে কল্পনা করি নাই, এখন মোবাইলের ভিতরে সেগুলো মাঝে মাঝে ধরা দেয়। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। যুব সমাজকে বাঁচাবেন কেমনে? কার কাছে রেখে যাবেন? আপনার পরবর্তী প্রজন্মকে বাঁচাতে হলে এই আকাশ সংস্কৃতি বন্ধের জন্য উদ্যোগ নিন। তখনই বন্ধ হবে যখন নেতারা নিজেরা সিনেমা বিরোধী হবে। এখন তো অধিকাংশ নেতা নিজেরই সিনেমা হল আছে। আমাদের বর্তমান যে প্রেসিডেন্ট সপ্পু সাহেব, সপ্পু সাহেবের নিজের ছেলে সিনেমার প্রযোজক। আবার বলছি শুনুন, পত্র পত্রিকায় এসেছে কিছুদিন আগে একটা সিনেমা বাংলাদেশে খুব ভাইরাল হয়ে গিয়েছিল, নামটা আমি ভুলে গেছি। আমাদের শাকিব খান দাড়ি মারি রাইখা ইন্ডিয়ার এক নায়িকাকে দিয়ে করছিল। ওরে বাবা, পাবলিক দেখছেন? আমার মনে করা দিতেছে প্রিয়তমা। আমি জানলাম কিভাবে? পত্রিকায় পড়লাম ওই সিনেমার হলে গিয়ে দেখার জন্য প্রেসিডেন্ট নিজে বউ নিয়ে হাজির হয়েছে। আমি ভাবলাম ঘটনা কি, একটু ভিতরে পড়ি। প্রেসিডেন্টের কি খাইয়ে দেয়া কাম নাই সিনেমা দেখার জন্য হলে যায়? কারণটা কি? পরে পরে দেখি, কারণ সেই সিনেমার প্রযোজক ছিল তার ছেলে নিজে। আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, প্রেসিডেন্টের ছেলে যদি সিনেমা প্রযোজনা করে, ডিরেক্টরি করে, সিনেমা বানায়, তারা কোন সিনেমা বন্ধ করবে? যুব সমাজকে বাঁচাবেন কিভাবে? আমার বন্ধু, সুদ বন্ধ হবে না ততদিন, রাষ্ট্রে দিন বিজয় হবে না যতদিন। মাদক আজকে যুবকদের জন্য বিশাল মহামারী। যার ঘরে একটা ছেলে মাদকাসক্ত, তার ঘরটাকে জাহান্নাম বানাইয়া ছেড়া দেয়। ইয়াবা, হেরোইন, ফেন্সিডিল, ফেতিডিন, মদ, গাঁজা, আরো কত নাম, কত নামে ঢুকছে, অভাব নাই। এটা থামাবেন কেমনে? পারবেন না, পারবেন না যদি রাষ্ট্রে দিন বিজয় না হয়। কারণ আমাদের দেশে 53 বছরে মদের বিরুদ্ধে নেতাদের বড় বড় আস্ফালন দেখেছি, বক্তৃতা শুনেছি। মাদকের ব্যাপারে আমাদের সরকার জিরো টলারেন্স। ওরে বাবা, কি সুন্দর বক্তৃতা রে! অথচ তারা মাদকের বিরুদ্ধে যে অফিসিয়াল অ্যাকশনের জন্য অফিস বানাইছে, সেটার নাম দিছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই? তো তারা নির্মূল নাম দিল না কেন? মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস আপনাদের কিশোরগঞ্জে সদরে আছে না নাই? খোঁজ নেন, এখানেও আছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অফিস। নির্মূল কেন নয়? আমরা তো নিয়ন্ত্রণ চাই না, আমরা তো নির্মূল চাই। তারা দেখেন নির্মূলের চিন্তাও নাই, মুখে বলে জিরো টলারেন্স। মিথ্যুক, ধোঁকাবাজি করছে আমাদের সাথে। হোটেল সোনারগাঁয়ে মদের লাইসেন্সওয়ালা বার আছে না নাই? শেরাটনে আছে কিনা?
রেডিসনে আছে না নাই? 5 স্টার হোটেলগুলোতে বাংলাদেশে ওপেন দিনে দুপুরে মাদকের বিক্রি হয়। সেখানে মদ কারা খায়? আপনাদের এলাকার রিক্সাওয়ালারা, এলাকার সাধারণ চাকরিজীবী, ছোট ব্যবসায়ী, হোটেল শেরাটনে যার কারা? ওই যে নেতাদের ভাতিজা, নেতাদের চামচা, নেতাদের ছেলেরা ওখানে খাবে মদ, মেয়ে নিয়ে নাচবে। এজন্য ওরা নিয়ন্ত্রণ দিছে, এই ড্রাইভার 80 মাইল গতিতে 100 মাইল গতিতে গাড়ি চালাও কেন? গাড়ি নিয়ন্ত্রণে চালাও। নিয়ন্ত্রণ মানি বন্ধ করে বইয়া থাকুন। আমরা বুঝাইছি 60-এর ভিতরে চালাও। ওরাও দিছে নিয়ন্ত্রণ মানে কিছু কিছু খাও। গরিবের পোলাপান রাস্তায় দাঁড়িয়ে মাদক সেবন করলে পুলিশ ধরে ঠ্যাঙ্গানি দেবে, আর ধনী ছেলে হোটেল শেরাটনে মদ খেয়ে লাপালে সেখানে সেলুট দেবে। 2 রকম আইন দিয়ে কখনো মাদক বন্ধ হবে না। অমরের মতো নিজের ছেলেকে পিটাতে হবে। ইসলাম সে তো পরশ মানি, তারে কে পেয়েছে খুঁজি। পরশে তাহার সোনা হলো যারা, তাদেরই মোরা বুঝি। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও বন্ধু, আমি আশা করি আজকের মাহফিলে মাদকের পক্ষে কেউ নাই। আমরা সবাই মাদক বিরোধী। মদের পক্ষে কেউ আছেন নাকি? তাহলে মদ বন্ধ হোক যদি চান, 80 বেতের আইন দরকার আছে না? না, আমাদের দেশে যে পচা আইন বানায় আমি আশ্চর্য হই। মস্তিষ্ক কত পচা, বুদ্ধি শুদ্ধি নাই নাকি? পেটা মদ খাইছে রাস্তায় দাঁড়াইয়া। যে মদ খায় বলুন তো সে কি ভালো মানুষ না খারাপ মানুষ? তো বেডারে ধরে আপনি যে জেলে দিলেন, জেলখানায় বেডা কি ভাড়া দিয়ে থাকবো? বিদ্যুতের বিল দিব? কথা কয় না রে ভাইরা। জেলখানা খাইবো না, খানার টাকা দিব তো কেডা খাওয়া? সরকারের টাকা ফাই করি, তা আপনার টাকা দিয়ে মদ খোররে খাওয়াইবেন? কথা বুঝবেন কিন্তু ভালো করে। আপনি মদ খোররে খাওয়ানোর জন্য সরকারকে ট্যাক্স দেন, সরকারকে ভ্যাট দেন। ও বেটা মদ খোররে খাওয়াচ্ছে কেন? ইসলাম বলে দরকার নাই, 80 কইরা বেত লাগায় ছেড়ে দাও, তারের মতো সোজা হয়ে যাবে। আপনি যে মদ খোর ধইরা জেলখানা দিলেন, জেলখানায় মদ নাই? এই জেল যারা খাচ্ছেন তারা কইবেন জেলখানায় এসব আসেনি? হ্যাঁ, এখানে অনেকে আছেন জেলখানা জেল খাচ্ছেন। জেল তো গত 15 বছরে ভালো মানুষরা বেশি কাটছে নাকি? জেলখানায় গেলে মদ খায় আরো নীরবে নিশ্চিন্তে, কারণ রাস্তায় খাইলে পুলিশে ধরবো, হিয়ানা খাইলে ধরবো, কেডা আছে তো ভিতরে। আপনার এলাকায় ছাগল চোর ধরা পড়ছে, ছাগল চোর ধইরা থানায় দিলেন খবর, পুলিশ আইসা নিয়ে গেল, তারপরে দিয়ে দিল জেলে 6 মাস জেল খাট। আর আপনি মনে মনে বলতেছেন যাক চোর ধরা খাইছে, আমরা একটু নিশ্চিন্তে ঘুমাই। চোর জেলে যাওয়ার পরে দেখা বড় মোসওয়ালা ডোরা কাটা গেঞ্জি গায়ে একজন জেলখানার কয়েদি, যার 15 বছর শাস্তি। ও বেটা চোর ছাগল চোরে লক্ষ্য করে কইতেছে, এই নতুন আসছো, আগে তো দেখি নাই। ছাগল চোর বলে, বস ঠিক কইছেন, কালকে ঢুকছি, সাক্ষাৎকার চলছে। অপরাধ কি? কি মামলা? ছাগল চোর। আসতে কইরা কয়, স্যার কইতে শরম লাগে, তবে ছাগল চুরি করছে। মোসওয়ালা ধমক দিয়ে বলে, তোদের মতো চোর সিসকে চোরের কারণে জেলখানার বদনামি। জেলে যখন আসবি কিছু কইরা আইতি বেটা। ছাগল চোর কয়, বস তাহলে আমনে কি? বলে, ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপাল খারাপ, ধরা খাইছি, না হয় এক রাতেই কোটিপতি। ছাগল চোর এবার মনে মনে ক্যালকুলেটার হিসাব মিলায়, 40 বছর ছাগল চুরি করলে 1 কোটি টাকা হবে না। আর এই বেটা এক রাতে হয়ে যাইতো যদি ধরা না খাইতো। তখন জিগায় যে, স্যার কেমনে এই কাম করতেন, একটু যদি কইতেন। বেড়া কয়, 6 মাস তো আসো, যা শিখাই দেমু, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এই গরু চোর, ছাগল চোর, ব্যাংক ডাকাতের সাথে, ট্রাক ডাকাত, বাস ডাকাতের সাথে যদি থাকে, এই ছাগল চোরটা বড় ডাকাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? বরং ছাগল চোর তখন আফসোস করে বলে, জেলে আরো আগে আসলাম না কেন। 6 মাস ডাকাতির ট্রেনিং নিয়ে যখন বের হয়,
জেলখানার মাটি সুইয়া সালাম করে ছাগল মাগনা দিল। আর বেটা যে বাইর হলো জেলখানা থেকে আল্লাহর ওলি হইয়া না ডাকাত হইয়া, এই ছাগল চোরকে 6 মাস খাওয়াইলা টাকা কার? টাকা জনগণের টাকা। আমরা চোরকে খাওয়ানোর জন্য টাকা দেই না, সেখানে খাওয়াবে সরকার, বিদ্যুৎ সরকারের, পানি সরকারের, ফ্যান ঘুরবে, মাগনা থাকবে, খাবে, ঘর ভাড়া দেবে না, চোরকে খাওয়ানোর জন্য না। ইসলাম বলে চুরি করেছে হাত কেটে দাও, তার পিছনে 1 টাকাও খরচ হবে না, হাত কাটা চোর দেখে 1000 চোর সোজা হয়ে যাবে। ইসলাম ভালো না বর্তমান আইন ভালো? তো ইসলামের পক্ষে আসেন না কেন? আসবেন তো ইনশাল্লাহ? ইসলামের পক্ষে আসবেন কিনা? এজন্য আগামী সংসদ কোরআনের সংসদ হওয়া লাগবে। সেজন্য আমরা দাঁড়িয়ে যেতে চাই, কথা বলতে চাই, আমরা দাঁড়ালে হবে ইনশাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, অগাস্ট বিপ্লব আল্লাহ নিজে করেছে। এবারের বিপ্লবে হাত ছিল ডিরেকার্সের মালিকের, কারণ যারা বিপ্লব করেছিল তারাও সরকারের পদত্যাগ চায় নাই, চেয়েছিল কোটা সংস্কার, সেখান থেকে আসছে পদত্যাগ। কিন্তু সরকার পদত্যাগ করে দেশে থাকতে পারত, পালিয়েছে কেন? আল্লাহ কলবে ভয় ঢুকাইয়া দিছে, পালা পালা। তাই রান্না করা খাবার খেয়েও পালায় নাই, রান্না করা খাবার না খাইয়া পালায় চলে গেছে। যে আল্লাহ এবারের সুযোগ করে দিলেন, সে আল্লাহর কোরআনের পক্ষে এবার ফিরে আসেন। সুযোগ বারবার আসে না, বারবার আসে না। কথা উঠেছে এই সংবিধান পরিবর্তন করো, কথা উঠেছে না না সংস্কার, কথা উঠেছে না রিরাইট করো, আবার লিখো। আমরা দাবি তুলতে চাই 53 বছর যে সংবিধান শান্তি দিতে পারেনি, তার সরাই আল্লাহর কোরআনকে সংবিধান করো। দাবি যদি ওঠে, হতেও পারে সব দল দেখা শেষ, এবার বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। জানি না হবে কিনা, আশা রাখি। কথা বলি, আপনিও আগান, নাও যদি হয় পুরস্কার মিস হবে না, আল্লাহ পুরস্কার দেবে ইনশাআল্লাহ।